প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্ল্যানিং এডিটর জনাব মঞ্জুরুল ইসলাম। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের ধন্যবাদ আপনাকে। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী, আরও 3 জনের মৃত্যু। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, শান্তি নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত। ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ায় বাংলাদেশে বন্যা হয়নি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠক, বন্যা কবলিত এলাকায় যেতে উপদেষ্টাদের নির্দেশনা ডক্টর ইউনূসের। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে নাহিদ। মানবজমিন, পানিতে ভাসছে জনপদ, বাঁচার আকুতি মানুষের। লক্ষ্মীপুরে নয়নের শাসন। আমাদের সময়, বন্যায় বিপর্যস্ত জনপদ, যে কারণে অবনতি বন্যা পরিস্থিতির। গুমের ঘটনা তদন্তে কমিশন হচ্ছে। যায় দিন, স্মরণকালের ভয়াবহ বন্যা, 10 জেলায় পানিবন্দী 36 লাখ মানুষ। বেক্সিমকো বসুন্ধরা সামিট, নাসা ও ওরিয়ন গ্রুপের মালিকদের বিরুদ্ধে তদন্ত শুরু। কালবেলা, কারাগারে বন্দি কমেছে 22,500, চারিদিকে উদ্ধারের আকুতি। শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত হত্যা মামলা, সারা দেশে আসামি অন্তত 15,000। সময়ের আলো, হঠাৎ বন্যায় বিপর্যয়, দিশেহারা মানুষ। খবরের কাগজ, 5 শীর্ষ ব্যবসায়ীর রাজস্ব ফাঁকি খতিয়ে দেখা হচ্ছে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, চট্টগ্রাম সিলেটের সঙ্গে সারা দেশের রেল বন্ধ। আলোকিত বাংলাদেশ, বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে ভারত। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড, ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল, জাতিসংঘের কারিগরি দল। দৈনিক সংগ্রাম, আকস্মিক বন্যায় 10 জেলায় 36 লাখ মানুষের জীবন বিপর্যস্ত। করতোয়া, বন্যার্ত এলাকায় মানবিক বিপর্যয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, Anti-Corruption Commission to investigate Salman over allegations of smuggling টাকা 36,000 crore abroad. The Financial Express, catastrophic sudden flooding in southeast. শিরোনামগুলো দেখছিলাম। আজ আসলে এটা বলার অপেক্ষা রাখে না, অভিন্নভাবেই প্রধান শিরোনাম, এমনকি একাধিক শিরোনাম, প্রধান শিরোনাম, দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে, এমনকি আরও শিরোনাম হিসেবে আমরা সবগুলো দৈনিক সংবাদপত্রই দেখতে পেয়েছি। তো প্রথমে আমরা যেটি বলছিলাম, আমরা সেটি ঘিরে আলোচনা শুরু করি। এখানে বলা আছে 10 জেলায় 36 লাখ মানুষ পানিবন্দী, আরও 3 জনের মৃত্যু। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় বিদ্যুৎ ও মোবাইল ফোন সেবা বিঘ্নিত, বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন। চট্টগ্রামের সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ধন্যবাদ আপনাকে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আমার দর্শকদের কাছে আমার একটা ব্যক্তিগত কৈফিয়ত আমি দিতে চাই আপনার মাধ্যমে। অনেকে আমার বেশ মাসখানেক সময় আমার গ্যাপ হয়ে গেছে, আমি অনুষ্ঠানে আসি নাই। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ফোন করেছেন আমি কী অবস্থায় আছি। তো এই জায়গাটায় আমার কৈফিয়তটা হলো যে এই যে দর্শকদের ভালোবাসার বিনিময়টা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি। এই জায়গাটায় আমার ব্যক্তিগত বক্তব্য হলো যে আমি ব্যক্তিগত একটু কাজে একটু ঝামেলায় ছিলাম। আরেকটা বিষয় যেটা বলা দরকার সেটা হলো আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের সর্বশেষ আমি যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম যে গত 14 বছরে কোনো মানুষের কোনো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। সেই ধারাবাহিকতায় ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। যদি ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব দেওয়া না হয় এর পরিণতি হয়তো ভয়াবহ হতে পারে। ওই অনুষ্ঠানে আমার এই বক্তব্যটা ছিল। অনুষ্ঠান শেষ করার পরে যাওয়ার সময় একজন ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা ফোন করে বললেন, আপনি ছাত্র আন্দোলনকে উস্কে দিচ্ছেন কেন? আমি বলেছিলাম উস্কে দেই নেই, পরামর্শ দিয়েছি আলোচনাটা করে ছাত্রদের সাথে মীমাংসা করার জন্য। তো বলে যে না, এইভাবে আর কথা বলতে পারবেন না। তাই বললাম যে কীভাবে কথা বলবো আপনারা বলে দিয়েন। তারপরে বলল যে সব টেলিভিশনে আপনাকে ডাকা হবে কালকে থেকে,
আপনি ছাত্র আন্দোলনকে দুর্বৃত্ত এবং দুষ্কৃতিকারী বলতে হবে। আমি বলছি আমি বলবো না, কারণ আমি কারো সুপারিশে কারো তদবির করে কোনো টেলিভিশনে যাই না, আপনাদের তদবিরে তো আমি যাবই না। তো বলে যে খুব বেশি বাড়াবাড়ি করতেছেন না তো, চাকরিটাও তো হারাইতে পারেন। আমি বলছিলাম যে চাকরি হারাইলে বেকার থাকবো, তারপরও ছাত্রদেরকে দুর্বৃত্ত বলবো না। এই জন্য বললাম যে এরকম একটা শ্বাসরুদ্ধকর অধ্যায়ের কিন্তু আমাদের অবসান হয়েছে এবং আমার দর্শকরা আমাকে ভালোবাসছেন, সে ভালোবাসার বক্তব্যটাই আমি দিলাম। এখন আসি আমাদের আজকের আলোচনায়। বন্যা, এই বন্যাটা একদম হঠাৎ করে 10টা জেলার মানুষ পানিবন্দী হয়ে গেছে এবং যেই মানুষটা সকালবেলা ঘরে ছিল 2 ঘন্টা পরে সেই ঘর তলিয়ে গেছে এবং গরু বাছুর যার যা ছিল তার নিয়ে বের হইতে কিন্তু পারে নাই, কিন্তু সে তলিয়ে গেছে। এই বন্যার কারণটা কি? আমরা বলতেছি, আমাদের উপদেষ্টা নাহিদ বলছেন যে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যায় ভেসে গেছে, কিন্তু ভারতের বাঁধ খুলে দেওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন থাকতে পারে। আমাদের গতকাল চিফ অ্যাডভাইজারের কাছে আমাদের বাংলাদেশে যে বাংলাদেশের হাই কমিশনার দেখা করেছেন, তিনি বলেছেন যে না, ভারতের বাঁধের কারণে এই বন্যা হয়নি, আকস্মিকভাবে বন্যায় ভারতের বাঁধটা ভেঙে গেছে, স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে। আবার একইভাবে একই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের বাঁধের কারণে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই ঘটনা বাংলাদেশে বন্যা হয়নি। কন্ট্রাডিকশন কিন্তু আপনি দেখেন। আমরা বলছি হাই কমিশনার বলছে স্বয়ংক্রিয়ভাবে ভেঙে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের পানির কারণে বন্যা হয়নি। এই যে অবস্থাটা, আমরা এখন যে অবস্থায় যেটাই বলি আমরা ধরে নিব এটাই সত্য, এটাই হলো স্টেটমেন্ট যে হাই কমিশনার যেটা বলছে যে স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বাঁধটা। হঠাৎ করে স্বয়ংক্রিয়ভাবে খুলবে কেন এখন? প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। হঠাৎ করে বাংলাদেশের সাথে আপনার এই সম্পর্ক হলো কেন যে আপনার বাঁধ হঠাৎ করে খুলে গেল? এই যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক যতটা না প্রতিবেশী সুলভ, তার চেয়ে বেশি বৈরুতা সুলভ। বাংলাদেশের 52 বছরের বয়স, এই বয়সের মধ্যে ভারত যতটা না বাংলাদেশকে বন্ধু ভেবেছে, তার চেয়ে বেশি সময় দাস ভেবেছে, আমাদের উপর প্রভুত্ব করার চেষ্টা করেছে। আমরা যদি ধরেও নেই যে ভারতের এই বাঁধের কারণে বাংলাদেশে বন্যা হয় নাই, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে না ভারতের এই কথাটা। কারণ বাংলাদেশের প্রতি ভারতের এই মুহূর্তের যে ভারতের সম্পর্কটা, এই মুহূর্তের ভারতের যে বাংলাদেশ সম্পর্কটা, এই সম্পর্কটা একটা অসহিষ্ণু সম্পর্ক দাঁড়িয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এখনকার রাজনৈতিক যে অবস্থা, বাংলাদেশের রাজনীতির যে পট পরিবর্তনের অবস্থা, এই যে একটা অধ্যায়ের পরিবর্তন হলো, 14 বছরের যে একটা জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের উপর চেপে বসছিল, এটার জন্য ভারত দায়ী। কারণ ভারতের রাজনীতি ভারতের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমাদের অবস্থাটা হয়েছিল। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারতের যতগুলা কাজ হয়েছে বাংলাদেশে, আমি মনে করি যে গত 14 বছরে বাংলাদেশে ভারত বিরোধিতার সবচেয়ে বেশি জন্ম দিয়েছে। বাংলাদেশের বন্যা মানুষ এই সময়ে, এই ভাদ্র মাসে 10টা জেলার মধ্যে বন্যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এবং যে এলাকাতে বন্যা, এই এলাকাতে এত বিপুল পরিমাণ বন্যা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমি বাংলাদেশের মানুষ হিসেবে যদি ধরে নেই, যেহেতু আমার পছন্দের সরকারকে ছাত্ররা উৎখাত করেছে, সে কারণে আমি বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিব না। আমি একজন সাধারণ মানুষ যদি এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি, সেটা কি আমার অন্যায় হবে? সেই ন্যায় অন্যায়ের বিচারটা তো আমার উপর। আমি বুঝতেছি আমার দেশের মানুষ কতটা কষ্টে আছে। কাদের কারণে কষ্টে আছে? ভারতের কারণে কষ্টে আছে।
ভারত কোন সময় ভারতের এই স্বয়ংক্রিয়ভাবে বাঁধ ভেঙে গেল? যখন আমার দেশে একটা সরকারের পতন ঘটে পরে ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে দেশটাকে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার গঠন হয়েছে। সেই সরকারকে ডিস্টার্ব করার জন্য, সেই সরকারকে চাপে রাখার জন্য আপনি ভারত আপনার নিজের বাঁধ ভেঙে অথবা আকস্মিকভাবে পানি ছেড়ে দিয়ে এই সরকারকে ডিস্টার্ব করছেন এবং 10টা জেলাকে আপনি অবরুদ্ধ করে রেখেছেন। আমি দেশের সাধারণ মানুষের হিসাবে এইভাবেই ভাবব, কারণ এই দেশটা আমাদের, এই দেশটা নিয়ে আপনি খেলা করবেন আর দেশের মানুষ নাগরিক হিসাবে আমরা চেয়ে দেখব, আপনাকে কিছু বলতে পারবো না, এটা চলতে পারে না, এটা চলা উচিত না। এখন আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছে তারা সবাই কিন্তু আহ্বান জানিয়েছে যার যা আছে তা নিয়ে এই বন্যা মোকাবেলা করি। আমাদের উপদেষ্টারা আহ্বান জানিয়েছেন, ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, সকল শ্রেণী পেশার প্রতি মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আমাদের 3 বাহিনীর সদস্যরা বন্যা মোকাবেলার জন্য দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অলরেডি তারা চলে গেছেন। এখন সমস্যা যেহেতু আমাদের হয়ে গেছে, সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের দেশের বৈশিষ্ট্য হলো যে আমরা ঝড় বৃষ্টি বন্যা বাদল যাই হোক, এটা যখন চলে যায় তখন আমাদের মানুষ আবার দাঁড়াতে পারে, সেই সাহস তাদের আছে। এই পরিস্থিতিতে এখন যে অবস্থাটা চলছে সেটা হলো যে এই 10টা জেলা তো একদম শেষ হয়ে গেল। এই জেলার মানুষগুলো কিন্তু অনেকেই মানুষ কিন্তু কখনো পানিও দেখে নাই, সেই পানিতে ভেসে গেল। আমরা যারা পানিবন্দী আছে এবং যারা এই দুর্গত অবস্থায় আছে তাদের এই দুর্দশা যাতে লাঘব হয় এবং দেশের সকল মানুষ যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেরকম আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, এই দুর্গতদের পাশে দাঁড়ান, বানভাসী মানুষের পাশে দাঁড়ান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি উপদেষ্টাদের বলেছেন বন্যা কবলিত এলাকায় যেতে। হ্যাঁ, আজকে গতকাল একটা উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি আহ্বানটা জানিয়েছেন এবং আরেকটা কথা তিনি বলেছেন যে আমরা সমন্বিতভাবে এই বন্যা মোকাবেলা করব এবং আমাদের মানুষদেরকে আমরা বন্যার পানি থেকে, বন্যার দুর্গত অবস্থা থেকে রক্ষা করব। তো আপনি আপনার কাছে এই সরকার, এই অন্তর্বর্তী সরকার নতুন গঠন হয়েছে, সেই অবস্থায় আকস্মিকভাবেই এমন একটি দুর্যোগের মুখোমুখি পড়া, আপনার কি মনে হয় যে প্রস্তুতি কতখানি রয়েছে বা কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ঠিক সুষ্ঠুভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য? এই সরকার কেন, কোনো সরকারের পক্ষেই কিন্তু ইচ্ছা করলে রাতারাতি পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। সরকারের সাথে সারা দেশের মানুষের যদি সহযোগিতা না থাকে, সরকারের একার পক্ষে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। সরকার আহ্বান জানিয়েছে, সরকারের হাতে এখন ত্রাণ মন্ত্রণালয়ের হাতে যেই ত্রাণ আছে, আপনি জানেন যে জেলায় ডিসিরা এবং এসপিরা যারা আছে তাদের মধ্যেও কিন্তু নানা রকম ঝামেলা চলতেছে, কেউ আছে কেউ নাই, এরকম একটা বিষয় চলতেছে। তারাও কারো কাজে মন বসতেছে, কারো কাজে মন বসতেছে না, এরকম একটা বিষয় আছে। তো সেই জায়গাটায় আমি মনে করি সরকার যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের ডাকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে সরকার পতনের আন্দোলনে, ঠিক বন্যা মোকাবেলা তাদের জন্য কোনো ব্যাপারই না। হয়তো এখন যারা ভেসে গেছে, যে পানিটা আসছে সেই পানিটা আমি ফিরাইতে পারবো না, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারবো এবং সেই পাশে দাঁড়ানোর মতো মানসিকতা বাংলাদেশের মানুষের সবারই আছে। বিপদে কারো পাশে দাঁড়ানো, এই মানসিকতা বাংলাদেশের সবারই আছে এবং আমি মনে করি যে সকল মানুষ, শ্রেণী পেশার মানুষ, সকল পর্যায়ের মানুষ যদি এই সরকারকে হেল্প করে, বন্যার্থীর পাশে দাঁড়ায়, বন্যা মোকাবেলা কোনো ব্যাপারই না। সাময়িক কষ্টটা হবে, ঘরবাড়ি ভেঙে গেছে, তলিয়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিক করতে অনেক দিন সময় লাগবে, কিন্তু এই সময়ের মধ্যে যেমন এখন পানি লাগবে, এখন শুকনা খাবার লাগবে, এখন আশ্রয় লাগবে, এইগুলা যাতে দ্রুত আমরা দিতে পারি সেই ব্যবস্থাটা হয়তো করা সম্ভব হবে বলে আমি মনে করি। আপনি বন্যার দুর্ভোগ মোকাবেলার উপায়, এর আগে আপনি কূটনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলছিলেন, যেহেতু কূটনৈতিক বিষয়টি আলোচনায় এসেছে এই বন্যার সূত্র ধরে, আমরা এই প্রসঙ্গে আবার একটু যেতে চাই। সামনে দুটো শিরোনাম রয়েছে আমাদের। ভারত অমানবিকতার পরিচয় দিয়েতে কথাটি বলেছেন আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম। আবার এর উপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শিরোনাম, এখানে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে বাংলাদেশের জনগণ কি চায় দিল্লির তা বোঝা উচিত। হিন্দুস্তান টাইমস যেটা বলেছে সেটা
এটা ভারতের বহু বুদ্ধিজীবীরা এই পর্যন্ত বলেছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 52 বছরে ভারতের কোনো সরকার এই দেশের মানুষ কি চায় এটা কখনো তারা বুঝতে চায় নাই। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এটা আমি বলছিও, যে আমাদের দেশ স্বাধীন করে দিয়েছে, সহযোগিতা করেছে ভারত। আমরা সবাই আমাদের তাদের সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আমাদের 7.5 কোটি মানুষের সহযোগিতা নিয়ে ভারত যে পাকিস্তানটা ভাঙলো, সেটার প্রতি কি ভারত কখনো বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে? ভারত তো শুধু আমাদের স্বাধীনতার জন্য আমাদেরকে হেল্প করে নাই। ভারতের মূল লক্ষ্য ছিল পাকিস্তানটা ভাঙা। আমাদের 7.5 কোটি মানুষকে হেল্প করেছে কেন? পাকিস্তান ভাঙার জন্য। পাকিস্তানটা ভাঙার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের লাভ। কিন্তু ভারতের লাভ কি? ভারতের লাভ হলো সে পাকিস্তান ভেঙেছে আমাদের 7.5 কোটি মানুষের হেল্প নিয়ে। এই কৃতজ্ঞতা ভারত কখনোই আমাদের প্রতি দেখায়নি এবং প্রকাশ করে নাই। যদি সেটা প্রকাশ করত তবে ভারত বাংলাদেশের সম্পর্কটা অনেক মধুর হতো। ভারত সবসময় আমাদের ত্রুটি চেপে ধরার চেষ্টা করেছে। ভারত গত 14-15 বছরে আওয়ামী লীগ সরকারকে পৃষ্ঠপোষকতা দিয়ে শুধু আওয়ামী লীগের ক্ষতি করে নাই, ভারত নিজের ক্ষতি করেছে। যে পরিমাণ ভারত বিরোধী স্পিরিট বাংলাদেশে এখন এই মুহূর্তে জন্ম হয়েছে, বাংলাদেশের জন্মের পরে এত ভারত বিরোধী স্রোত আর কখনো তৈরি হয় না। এটা ভারত নিজেই তৈরি করেছে। এই কাগজটি যেটা ইন্ডিয়ান কাগজে যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা কিন্তু ভারতের প্রথম সারির সকল বুদ্ধিজীবীদের বক্তব্য। কিন্তু ভারতে যারা সরকারে আসে, সেই একই ভুল করে। আর কূটনীতিকদের যে বিষয়টা, যেই বৈঠকে উপদেষ্টা সাহেব যে কথাটা বলেছেন যে অমানবিক আচরণ করেছেন, সত্যিই তো অমানবিক আচরণ করেছেন। তোমাদের প্রিয় সরকার এই দেশে একটা জগদ্দল পাথরের মতো বসেছিল। ছাত্রদের আন্দোলনে সেই সরকারের পতন ঘটেছে। সেইটা তো তাদের ব্যর্থতা। যারা সরকারে ছিল তারা এই দেশের ছাত্র আন্দোলনকে বুঝতে পারে নাই। সেই ব্যর্থতার কারণে তুমি বাদ ছেড়ে দিয়ে আমার দেশের মানুষকে দিবা, আমার দেশের 10টা জেলার মানুষকে তুমি অসহায়ের মধ্যে ফেলে দিবা। আমি তো ধরে নিব একজন দেশের সাধারণ মানুষের সেটা তুমি প্রতিশোধ নিচ্ছ। তোমার প্রিয় সরকারকে ছাত্ররা হটিয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জায়গাটায় তুমি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ কেন? প্রতিশোধ নিবা কেন? স্বীকার করে নাও যে যার প্রাপ্য, যে যা করেছে সেই প্রাপ্যটা সে পেয়েছে। তোমার তো দরকার দল না, তোমার তো দরকার ব্যক্তি না, তোমার দরকার সরকার। বাংলাদেশের সরকারের সাথে তোমার সরকারের সম্পর্ক হবে ভ্রাতৃত্বপূর্ণ এবং প্রতিবেশী সুলভ। এই জায়গায় তো মাতব্বরি করার কোনো সুযোগ নাই। তোমার দেশ বড়, আমার দেশ ছোট। আমার দেশও স্বাধীন, তোমার দেশও স্বাধীন। স্বাধীন দেশের সাথে আরেকটা স্বাধীন দেশের ওই মর্যাদাপূর্ণ ব্যবহারটা হওয়া উচিত, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। আরেকটি একটু ভিন্ন ধরনের শিরোনামে যাই, পরবর্তীতে আবার বন্যা নিয়ে কথা বলতে পারি যদি আমাদের সময় থাকে। দাবি দেওয়া পার্টির অপতৎপরতা, এটি আমরা সংবাদ যেটি দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বিভিন্ন দাবিতে বিভিন্ন মহল, বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন রকমের মানুষকে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় কিংবা বিভিন্ন অফিস আদালতে তাদের কর্মসূচি নিয়ে থাকতে। এইটা একটা নতুন বিষয়। কারণ হলো যেটা আমি আমার শুরুতেই বলেছি, 14 বছর কারো কোনো দাবি দেওয়া আমি শুনি নাই, মানি নাই। এবং যে দাবি দেওয়া করতে গেছে তাকেই আমি এই বিএনপি জামাত শিবির বলে সিল মেরে তাদেরকে আমরা আন্দোলন থেকে, দাবি দেওয়া থেকে বিরত রেখেছি, কাউকে আয়না করে নিয়ে গেছি, এরকম বহু ঘটনা ঘটেছে। আমরা যখন বলছি তখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় আনসাররা দাবি নিয়ে নেমেছে। দাবি কি? একটাই দাবি, তাদের চাকরিটা জাতীয়করণ করতে হবে এবং তাদের প্রতি যে অবিচার হয়েছে, যে অন্যায় হয়েছে, তাদের বেতন থেকে মাসে মাসে যে টাকাটা বিনা কারণে কেটে নেওয়া হয়েছে সেই টাকাটা ফেরত চেয়েছে। আর এখন এমন একটা সময় যে যারা এখন সরকারে আছে তাদের সাথে তো কথা বলা যায়, তাদের কাছে গিয়ে কথা বলা যায়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ছাত্ররা সচিবালয়ে গিয়ে তাদের পরীক্ষা বাতিলের জন্য কথা বলেছে।
এর আগে কখনো হয় নাই। এখন যারাই দাবি নিয়ে যাচ্ছে প্রত্যেকেরই তো কম বেশি দাবি আছে, দাবি থাকতেই পারে, কিন্তু আপনার কাছে যখন যাবার সুযোগটা থাকবে আপনি এই দাবিগুলো মানেন বা না মানেন, আপনার পক্ষে সরকারের পক্ষে দাবিগুলো মিট করা সম্ভব না হোক, কথা তো শুনতে হবে। এখন যারা আছে তারা এই কথাটা অন্তত শুনে, যে ঠিক আছে কথাটা অন্তত শুনি। আজকে একজন অ্যাডভাইজার বলেছেন যে আমরা সব দাবি মানতে পারবো না, এই মুহূর্তে আমাদের সরকারের পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব না, তবে যৌক্তিক এবং গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যৌক্তিকভাবে উপস্থাপন করলে আস্তে আস্তে সব দাবি আমরা মেনে নেওয়ার চেষ্টা করব, অথবা সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ার চেষ্টা করবে। এইটা হলো অ্যাপ্রোচ, যে আমি আমার সকল জনগণের দাবি একদিনে মিট করতে পারবো না, কিন্তু তাদের কথা তো শুনতে হবে। এখন যেটা হয়েছে যে এই একটা সুযোগে সবাই এখন দাবি নিয়ে যাচ্ছে, আনসার থেকে শুরু করে গ্রাম পুলিশ থেকে শুরু করে যারা যারা আছে যত রকম কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তাদের শুরু করে এখন ক্যাডার সার্ভিসের কর্মকর্তারাও এখন জনপ্রশাসন ঘেরাও করে রেখেছে, পুলিশের কর্মকর্তারা এখন তাদের হেডকোয়ার্টার ঘেরাও করে রেখেছে সিনিয়র অফিসারদের কাছে, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল সব জায়গায়। তো এই বঞ্চনা হতে হতে একটা একদম পাহাড় পরিমাণ বঞ্চনা হয়ে গেছে। এই বঞ্চনাটা তো একদিনে সম্ভব না, যেহেতু এত দীর্ঘদিনের একটা বঞ্চনা, এই বঞ্চনা শেষ করতে তো সময় লাগবে। একটা নতুন সরকারকে আপনি ইচ্ছা করলে এই সরকারের হাতে এমন কোনো আলাদিনের চারাক নাই যে একদিনে সকল মানুষের সকল দাবি পূরণ করা সম্ভব, এটার জন্য সময় লাগবে। এবং আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো, তারা অন্তত যারা দাবি করছে তাদের দাবিটা শুনছে, এই শোনাটাই হলো বড় কথা। আমি শুনে যদি তাদেরকে বলি আমি চেষ্টা করতেছি, আমরা নতুন সরকার, আমরা মাত্র আসলাম, আপনাদের দাবির প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, আমরা চেষ্টা করব, এতেই কিন্তু যারা দাবি নিয়ে যায় তাদের কিন্তু ওই ক্ষোভ অর্ধেক প্রশমিত হয়। কিন্তু 14 বছরে তো আমরা সেটা দেখি নাই বলেই আজকে সকল দাবিগুলা এক এক করে সামনে আসতেছে। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত, গুমের ঘটনা তদন্তে কমিশন করবে সরকার। হ্যাঁ, গুমের ঘটনা কমিশন গঠন করা খুবই দরকার, কারণ যে পরিমাণ গুম হয়েছে, এই যে আয়নাঘরের ইতিহাস আমরা যেটা দেখতেছি। আরেকটা বিষয় আপনার এর সাথে রিলেটেড, যে এই সময়ের মধ্যে অর্থনৈতিক যে কেলেঙ্কারিটা হয়েছে, দেশ থেকে বিদেশ অনেক টাকা পয়সা লুট হয়েছে, ব্যাংক লুট হয়েছে, এইটারও একটা শ্বেতপত্র প্রকাশের বোধহয় সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছে। যে গুমের যে ঘটনাটা ধরেন এমনি আমরা বলতে পারি যে গুম হয়েছে, কিন্তু যে পরিবারের একটা মানুষ গুম হয়েছে সেই পরিবার ছাড়া কিন্তু এই যন্ত্রণা কারো পক্ষে সম্ভব না বোঝা। কারণ একটা মানুষ জীবিত আছে না মৃত আছে, তার জন্য কি দোয়া করবে? তার একটা কবর নাই, সে কি মরে গেছে? তার কি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এই কথা বলে মুনাজাত করবে, নাকি আল্লাহ তাকে সুস্থ রাখো এই কথা বলে মুনাজাত করবে? যার পিতা মা গুম হয়েছে তার সন্তান কি করবে? এই গুমের একটা তদন্ত হওয়া উচিত, সেটা আমি মনে করি কমিশন সঠিকভাবে আগাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।